স্টুডেন্টরা, আজকে আমরা ইন্ডিয়ান পলিটি পড়বো। আর্টিকেল 2 অবধি আগের দিন আমরা পড়িয়েছিলাম। আজকে আমরা আর্টিকেল 3 থেকে পড়াবো। চলছে ফার্স্ট পার্ট, ঠিক আছে? ফার্স্ট পার্টে কার কথা বলা হয়ে থাকে? ফার্স্ট পার্টে 1 থেকে 4 নম্বর আর্টিকেল আছে তো। ফার্স্ট পার্টে কটা আর্টিকেল আছে? 1 থেকে 4। এখানে ইউনিয়ন এবং তার টেরিটরির কথা বলা হয়ে থাকে। ইউনিয়ন মানে দেশ এবং তার রাজ্যের কথা বলা হয়ে থাকে, ঠিক আছে? আজকে আমরা পড়বো পার্ট 3, ঠিক আছে? কি পড়বো? সরি, পার্ট 1। কি পড়বো? পার্ট 1 এর আর্টিকেল 3 কটা আর্টিকেল আছে? 1 থেকে 4টি আর্টিকেল আছে। আজকে আমরা 3 নম্বরটা দেখবো আগে, ঠিক আছে? 3 নম্বরটা আমরা দেখবো। 3 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? যদি ভারত সরকার চায় তাহলে ভারতের যে কোনো রাজ্যের সীমা মানে কি বর্ডার, ঠিক আছে? যে কোনো রাজ্যের বর্ডার চেঞ্জ করতে পারে, তার নাম চেঞ্জ করতে পারে এবং চাইলে কোনো দুটো রাজ্যকে মার্জও করে দিতে পারে এবং কোনো একটি রাজ্যকে আলাদা আলাদাভাবে স্প্লিটও করে দিতে পারে, বিভক্ত করে দিতে পারে এবং তাদের নামকরণ করতে পারে, ঠিক আছে? যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চায় তাহলে রাজ্যকে মার্জ করতে পারে, রাজ্যকে আলাদা করে দিতে পারে, রাজ্যের নাম চেঞ্জ করতে পারে, রাজ্যের বর্ডার চেঞ্জ করতে পারে এবং এটি করতে রাজ্য সরকারের কোনো রকম পারমিশনের দরকার হবে না। ইউনিয়নের হাতে এতটাই শক্তি দেওয়া আছে, তাই জন্যই ভারতকে ইউনিয়ন অফ স্টেট বলা হয়ে থাকে, ঠিক আছে? যেটা আমি একদিন বলেছিলাম। আমেরিকা যেখানে ফেডারেল অফ স্টেট, সেখানে রাজ্য চাইলে দেশের থেকে আলাদা হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ইউনিয়নের হাতে পুরো পাওয়ার আছে, চাইলে রাজ্যকে আলাদা করতে পারে, আলাদা মানে পৃথক করতে পারে, ঠিক আছে? ইন্ডিয়ার একটা জমিনও কাউকে দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু রাজ্যকে চাইলে কিন্তু পৃথক করতে পারে, ঠিক আছে? রাজ্যকে আলাদা বিভক্ত করে দিতে পারে, ঠিক আছে? তো এখানে যেটা জানার আছে, যেটা ঘটেছিল 2014 ঘটেছিল কি? 2014 ভালো করে দেখবে। 2014 কি ঘটেছিল? তেলেঙ্গানা রাজ্য তৈরি হয়, অন্ধ্রপ্রদেশ থেকে বিভক্ত হয়ে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয় এবং এই ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের যে অ্যাসেম্বলি, অন্ধ্রপ্রদেশের যে রাজ্য আছে অ্যাসেম্বলি, সেইখানে কিন্তু এর কোনো ছিল না, মানে অন্ধ্রপ্রদেশের অ্যাসেম্বলি কিন্তু পারমিশন দেয়নি। অন্ধ্রপ্রদেশের অ্যাসেম্বলির অনিচ্ছা সত্ত্বেও, ইচ্ছা ছিল না অন্ধ্রপ্রদেশের অ্যাসেম্বলি, ঠিক আছে? অনিচ্ছা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তেলেঙ্গানা তৈরি করেছিল 2014 সালে, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশের অ্যাসেম্বলির কিন্তু বিরোধ ছিল, ঠিক আছে? 2014 সালে কি তৈরি হয়? তেলেঙ্গানা। কি তৈরি হয়? তেলেঙ্গানা তৈরি হয়, ঠিক আছে? তেলেঙ্গানা তৈরি হয়ে গেল, ঠিক আছে? 2014 সালে কার থেকে আলাদা হয়ে তৈরি হলো? অন্ধ্রপ্রদেশ থেকে স্প্লিট হয়ে গেল, কার থেকে? অন্ধ্রপ্রদেশ। এবং অন্ধ্রপ্রদেশ অ্যাসেম্বলি যেটা ছিল তার বিরোধ থাকা সত্ত্বেও কিন্তু 2014 সালে তেলেঙ্গানা তৈরি হয়ে যায়, ঠিক আছে? 2014 সালে তেলেঙ্গানা তৈরি হয়ে যায় অন্ধ্রপ্রদেশের রাজ্যে বা অ্যাসেম্বলির বিরোধ থাকা সত্ত্বেও, ঠিক আছে? এছাড়াও যে ঘটনাগুলো দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে মধ্যপ্রদেশ থেকে, এটা কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এগুলো তোমরা নোট ডাউন করবে। আচ্ছা, আমি মুছে দিই জায়গার জন্য। এটা আশা করি তোমরা লিখে নিয়েছো। 2014 সালে তেলেঙ্গানা আলাদা হয়েছিল অন্ধ্রপ্রদেশ থেকে, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশে কিন্তু বিরোধ ছিল, তা সত্ত্বেও তেলেঙ্গানাকে আলাদা করতে পেরেছিল, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়েছিল বলে। তাই জন্য কোনো রাজ্যের সীমা যদি পরিবর্তন করতে হয়, কোনো রাজ্যকে স্প্লিট করতে হয়, দুটো ভাগে ভাগ করতে হয়, রাজ্যের নাম চেঞ্জ করতে হয়, তাদের স্টেটের কোনো পারমিশনের দরকার হয় না সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা আর্টিকেল নাম্বার 3 বলে দেওয়া আছে, ঠিক আছে? এবার আর্টিকেল নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এখানে কয়েকটা ডেটা আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? কার থেকে কি আলাদা হয়েছিল আর্টিকেল 3 অনুযায়ী? মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়েছিল ছত্তিশগড়, কিন্তু ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়েছিল। আচ্ছা, ইউপি থেকে আলাদা হয়েছিল উত্তরাখণ্ড আর বিহার থেকে আলাদা হয়েছিল ঝাড়খণ্ড। দুটোই আলাদা হয়েছিল, তিনটেই আলাদা হয়েছিল 2000 সালে।
প্রথমটা আলাদা হয়েছিল 1 নভেম্বর, দ্বিতীয়টা 9 নভেম্বর এবং তৃতীয়টা 15 নভেম্বর, অর্থাৎ তিনটেই নভেম্বর মাসে। আর কোন সাল? তিনটেই 2000 সাল, তিনটেই 2000 সালে কিন্তু আলাদা হয়, ঠিক আছে। এমপি থেকে ছত্তিশগড় আলাদা হয় 1 নভেম্বর 2000 সালে, ইউপি থেকে উত্তরাখণ্ড আলাদা হয় 9 নভেম্বর 2000 সালে এবং বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হয় 15 নভেম্বর 2000 সালে। তাহলে বুঝতে পারছো আর্টিকেল 3 কতখানি হেভি ওয়েটেড একখানা আর্টিকেল। আর্টিকেল 3 তে কি বলা আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে স্টেট গভর্নমেন্টের বাউন্ডারিকে স্প্লিট করতে পারে, বাউন্ডারিকে বাড়িয়ে দিতে পারে, কমিয়ে দিতে পারে, নাম চেঞ্জ করতে পারে রাজ্যে, এবং এটি করতে রাজ্য সরকারের কোনো পারমিশনেরই দরকার হবে না। যেমনটা হয়েছিল 2014 সালে তেলেঙ্গানা যখন তৈরি করা হয় অন্ধ্রপ্রদেশের থেকে, কোনো দরকারই হয়নি, অন্ধ্রপ্রদেশের বিরোধ থাকা সত্ত্বেও কিন্তু তেলেঙ্গানাকে তৈরি করে দেওয়া হয়েছিল এবং এগুলোকে স্প্লিট করা হয়েছিল। মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়কে আলাদা করা হয়, ইউপি থেকে উত্তরাখণ্ডকে আলাদা করা হয় ইউপি থেকে, ঠিক আছে, এবং বিহার থেকে ঝাড়খণ্ডকে আলাদা করা হয়। 3টি 2000 সালে করা হয়েছিল, 3টি নভেম্বর মাসে করা হয়েছিল, 1 নভেম্বর, 9 নভেম্বর এবং 15 নভেম্বর। তো এটা তুলে নেবে, এই 3টে কোশ্চেনই কিন্তু আসে পরীক্ষায়, বারবার বলছি 3টে কোশ্চেনই আসবে পরীক্ষায়, ঠিক আছে। স্ট্যাটিক এর মধ্যে পড়ে যায় পার্টগুলো, ঠিক আছে, 3খানা কোশ্চেনই পরীক্ষায় আসবে, ঠিক আছে। আশা করি তোমরা টুকে নিয়েছো, এখন না টুকলে পজ করে টুকে নাও, ঠিক আছে। আমি তাহলে মুছে দিচ্ছি, ঠিক আছে, মুছে এবারে এগোবো। আচ্ছা, এর পরবর্তীতে কি হয়? এটা আর্টিকেল 3 আমরা পড়ছি এখন, হ্যাঁ। এর পরবর্তীতে একটা বিশাল, এখানে একটা বিরাট জিনিস দেখতে পাওয়া যায়, যেখান থেকে প্রায় পরীক্ষা কোশ্চেন ধরা যায়। কি হয়েছিল? যখন দেশ বিভাজন হয়েছিল, যখন আমাদের দেশ ভাগ হয়ে যায় না, দেশ বিভাজন হয়, তখন সিরিল রেড ক্লিপ আসে বর্ডার লাইন টানতে, ঠিক আছে। কি আসে? বর্ডার লাইন টানতে। তো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে বর্ডার লাইন টানা হয়েছিল রেড ক্লিপের দ্বারা, যেটাকে বর্তমানে রেড ক্লিপ লাইন বলা হয়ে থাকে। আর ইন্ডিয়া চাইনাকে ম্যাকমোহন লাইন, ইন্ডিয়া আফগানিস্তান দুরান লাইন, ঠিক আছে। যাই হোক, ইন্ডিয়া আফগানিস্তান দুরান লাইন, কিন্তু এখন গল্পটা হচ্ছে আফগানিস্তান ইন্ডিয়া নেই, পাকিস্তান হয়ে গেছে, ওটা পিওকে হয়ে গেছে। যাই হোক, তো সিরিল রেড ক্লিপ দ্বারা ইন্ডিয়া পাকিস্তানকে বিভক্ত করা হয়েছিল এবং রেড ক্লিপ লাইন টানা হচ্ছিল, ঠিক আছে। তো রেড ক্লিপ ইংরেজিতে তো জানাই আছে যে কিভাবে তারা কি করতো, তাদের গভর্নমেন্ট একটা কি বলবো, একটা ইন্ডিয়ানদের হ্যারাস করার একটা ইস্যু ছিল, সবসময় তারা চাইতো ইন্ডিয়ানদের কিভাবে হ্যারাস করা যায়। যাই হোক, তো এত বাজেভাবে টানা হয় লাইনটা, রেড ক্লিপ লাইনটাকে এত বাজেভাবে টানা হয় যে কারোর ঘর বাড়ির মাঝখান দিয়ে টেনে দেওয়া হয় লাইন। অর্থাৎ কারোর দেখা গেল ঘর রয়ে গেল ইন্ডিয়াতে, ঠিক আছে, কারোর জমি চলে গেল পাকিস্তানে, কারোর উঠোন চলে গেল পাকিস্তানে, কারোর বেডরুম চলে গেল ইন্ডিয়াতে, এরকম ভাবে লাইন টানা হয়েছিল। এখানে যত বিচ্ছিরি ভাবে টানা যায় তত বিচ্ছিরি ভাবে টানা হয়েছিল, অনেক লোকে অনেক ক্ষতি করে দিয়ে টানা হয়েছিল লাইনটাকে, ঠিক আছে। তো এই যে ক্ষতিপূরণটা করার জন্য নেহেরু চেয়েছিল যে বাংলাদেশ থেকে কিছু, মানে এবার বলছি যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে টানা হয়েছিল, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে বেশিরভাগ এইসব লাইনগুলো গেছিল। তো সব জায়গায় গেছিল, বাট ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলছি এখানে, কারণ এখান থেকে কেস উঠে এসেছিল। এবার এখানে নেহেরু কি চেয়েছিল, তৎকালীন পাকিস্তান, তখন তো পাকিস্তান ছিল, এখন বাংলাদেশ হয়ে গেছে, ঠিক আছে। তো পাকিস্তানের বা বাংলাদেশের থেকে কিছু জমি ইন্ডিয়া নেবে এবং ইন্ডিয়া তার কিছু জমি বাংলাদেশকে দেবে, দিয়ে ওই যে ডিসপুটটা লাইনে সেটাকে ঠিক করবে, ঠিক আছে। এটা চেয়েছিল নেহেরু। তো সেই মতো কথাবার্তা চলতে থাকে যে বাংলাদেশকে বলে কারোর ঘর জমি তো কারো বাংলাদেশেরও এটা হয়েছে, কারো ঘর ইন্ডিয়াতে চলে এসেছে, জমি বাংলাদেশে পড়ে গেছে। সেম কেস ইন্ডিয়ার ক্ষেত্রে এসেছে, ইন্ডিয়ার কারো ঘর চলে এসেছে ইন্ডিয়াতে, জমি চলে গেছে বাংলাদেশে। তো কি করা যায়? তো এটাকে ঠিক করার জন্য নেহেরু চেয়েছিল যাতে এরকম কোনো ডিসপিউট হয়েছে তাদের কাছ থেকে জমি আদান প্রদানের মাধ্যমে ডিসপিউটটাকে ঠিক করা হবে। সেই সময় একটা কেস চলে আসে যাকে বলে বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960, বহুত ইম্পর্টেন্ট জিনিস। বেরুবাড়ি ইউনিয়ন কেস, বারবার বলছি, বেরুবাড়ি ওয়েস্ট বেঙ্গলের একটি জায়গা, বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960, 1960, বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960। এখানে কি বলা হলো? এখানে বলা হলো 3 নম্বর আর্টিকেল অনুযায়ী নেহেরু এই কাজটি করতে চেয়েছিল, যে জমির আদান প্রদান, এবং এই কেসে এটাকে বলা হলো 3 নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতের জমিকে কেউ কখনো অন্য দেশকে দিতে পারবে না। তুমি নিতে পারো অন্য দেশ থেকে জমি,
তুমি অন্য দেশ থেকে জমি নিতে পারো, ভারতের জমিকে দেওয়ার ক্ষমতা কারণ নেই, কারণ ভারতের জমি কারোর একার না, প্রধানমন্ত্রীর একার না, রাষ্ট্রপতির একার না। ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেট, ঠিক আছে? ভারতে ইলেক্টেড, ঠিক আছে? সবকিছু ইলেকশনের মাধ্যমে, অর্থাৎ প্রতিটা জমিতে প্রতিটা নাগরিকের কি থাকে, অধিকার থাকে। সুতরাং ভারতের কোন জমিকে আর্টিকেল 3 অনুযায়ী কোনো বিদেশি দেশকে দেওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, বিদেশি দেশের কাছ থেকে তুমি অর্জিত ক্ষেত্র নিয়ে আসতে পারো, তার জন্য অর্জিত ক্ষেত্রের প্রাবধান আছে, সেখানে তোমাকে রিটেন লিখতে হবে, বাট নিজের জমিকে কাউকে দেওয়া যাবে না, দান করা যাবে না। এই কেস চলে আসে বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960, এবং এটা ট্রু প্রমাণিত হয় এবং এই কেসটা তখন আটকে যায়। তো বেরুবাড়ি ইউনিয়ন কেস কেন হয়েছিল বোঝা গেল? কোশ্চেন দেয় বেরুবাড়ি ইউনিয়ন কেস কোন আর্টিকেলের মাধ্যমে বেরুবাড়ি ইউনিয়ন কেস করা হয়েছিল। আর্টিকেল নাম্বার 3 কি বলা হয়েছিল বেরুবাড়ি ইউনিয়ন কেসে? নেহেরু যেটা চাইছিল যে জমি যাদের এদিক ওদিক হয়ে গেছে বা ঘর বাড়ির মাঝখান দিয়ে যখন লাইন টানা হয়েছে সেটাকে ঠিক করবো, কিন্তু সেই কারণে তখনই বেরুবাড়ি ইউনিয়ন কেস আনা হয় এবং বলা হয় যে ইন্ডিয়ার জমি কখনো কোনো বিদেশি দেশকে দেওয়া যাবে না। স্ট্রিক্টলি কোন ইন্ডিয়ার জমি কখনো কেউ বিদেশি দেশকে দান করতে পারবে না। চাইলে তুমি বিদেশি দেশ থেকে নিতে পারো জমি, বাট দিতে পারবে না, দেওয়ার কোনো পারমিশন নেই, ঠিক আছে? তো সেই জন্য বেরুবাড়ি ইউনিয়ন কেস হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার আমরা আর্টিকেল 3 মুছে দেবো এবং চলে যাবো আর্টিকেল 4 এর দিকে। এবার আর্টিকেল 4 এ কি বলা হয়েছে? আর্টিকেল 4 এ বলা হয়েছে যদি সংসদ আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 অনুযায়ী কোনো কাজ করতে চায়, যদি সংসদ আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 অনুযায়ী কোনো কাজ করতে চায়, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি সেইটাতে সাইন করতে বাধ্য থাকবে। রাষ্ট্রপতি সেই কাজের ক্ষেত্রে বা সেই বিলে সাইন করতে বাধ্য থাকবে। 368 কেও কিন্তু আর্টিকেল 4 এর বাইরে রাখা হয়েছে, যাতে রাষ্ট্রপতির এখানে কোনো জাজমেন্টই থাকে না। রাষ্ট্রপতি সাইন করতে বাধ্য থাকবে, রাষ্ট্রপতির কোনো অপিনিয়ন এখানে নেওয়া হবে না। এবং আর্টিকেল 368 কেও এর বাইরে রাখা আছে, আর্টিকেল 4 এর বাইরে রাখা আছে, ঠিক আছে? মানে আর্টিকেল 4 দ্বারা বাইরে রাখা আছে, মানে 2 আর 3 নম্বর অনুযায়ী কেউ কোনো কাজ করতে চায়, আর্টিকেল 4 পারমিশন দিলে তুমি 368 কেও তোমার কাজের মধ্যে রাখতে হবে না, আর রাষ্ট্রপতি সাইন করতে বাধ্য থাকবে। 368 অনুযায়ী অ্যামেন্ডমেন্ট করতে হয়, ঠিক আছে? তো কোনো কিছু 368 থাকলে সেক্ষেত্রে রাষ্ট্রপতির একটা অপিনিয়ন লাগে, ঠিক আছে? 368 আর্টিকেল যদি আমি রেখে দিই তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতির অপিনিয়নের দরকার হয়। তো ওই জন্য আর্টিকেল 4 বলেছে রাষ্ট্রপতির অপিনিয়নের দরকার নেই, সংসদ যদি বোঝে তো 2 আর 3 অনুযায়ী কোনো কাজ করতে চায় তাহলে রাষ্ট্রপতি সেক্ষেত্রে সাইন করতে বাধ্য থাকবে, রাষ্ট্রপতির অপিনিয়নের দরকার নেই, ঠিক আছে? এবং আর্টিকেল 368 কেও এর বাইরে রাখা হয়েছে, আর্টিকেল 368 কেও এর বাইরে রাখা হয়েছে, আর্টিকেল 4 এর বাইরে রাখা হয়েছে, আর্টিকেল 4 দ্বারা বাইরে রাখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও বলা হয়েছে কোনো বিদেশি রাজ্য জুড়তে চাইলে, মানে কোনো অর্জিত ক্ষেত্র যেটা কোনো বিদেশি রাজ্য যদি আমরা জয়লাভ করে আসি বা জুড়তে চাই এবং নিজেদের রাজ্য যদি স্প্লিট করতে চায় কেউ, ঠিক আছে? মানে সংসদ রাজ্যে যদি সীমা চেঞ্জ করতে চায়, স্প্লিট করতে চায়, সেই ক্ষেত্রে সংসদে 50% বহুমত থাকলেই হবে। কত পার্সেন্ট? 50% বহুমত থাকলেই হবে, এই কাজ করে নেওয়া যাবে, ঠিক আছে? যদি কোনো বিদেশি রাজ্য অর্জিত ক্ষেত্রকে কেউ জিততে চাই আমরা, সংসদ সেটাকে এন্ট্রি করতে চায় এবং যদি নিজেদের রাজ্যকে স্প্লিট করতে চায়, বিভক্ত করতে চায়, তাহলে কি হবে? 50% নিজের রাজ্যকে যদি ভাঙতে চায় তাহলে 50% জনমত রাখলেই হবে, ঠিক আছে? সংসদে 50% জনমত রাখলেই হবে এবং রাষ্ট্রপতি উভয় ক্ষেত্রে সাইন করতে বাধ্য থাকবে। রাষ্ট্রপতি উভয় ক্ষেত্রে সাইন করতে বাধ্য থাকবে, ঠিক আছে? যাই কন্ডিশন আসে না কেন রাষ্ট্রপতি সাইন করতে অলওয়েজ বাধ্য থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা বলা হয়েছে যখন এই কাজগুলো হবে সেই সময় একটা কাজ করতে হবে, শিডিউল 1 এবং শিডিউল 4 কে অ্যামেন্ডমেন্ট করতে হবে। কি করতে হবে? শিডিউল 1 এবং শিডিউল 4 কতগুলো শিডিউল আছে? আগের দিন বলেছিলাম 12টা। এবং কেন অ্যামেন্ডমেন্ট করতে আমি কি বলেছিলাম? অ্যামেন্ডমেন্টের যে ভূমিকাটা সেটা ছিল ইন্ডিয়া তার কনস্টিটিউশন বা সংবিধানকে এডিটেবল করে রেখেছে, মানে সময়ের সাথে সাথে যাতে সংবিধানকে চেঞ্জ করা যায়, মানসিকতার সাথে সাথে যাতে সংবিধান চেঞ্জ হয়, তার জন্য একটা ফ্রি পেজ দেওয়া আছে, একটা জায়গা দেওয়া আছে যেখানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আইনকে চেঞ্জ করা যাবে, ঠিক আছে? আর এক আর চালে যেটা সেখানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোনো আইন চেঞ্জ হচ্ছে না, জাস্ট এডিট করতে হবে। কি এডিট করতে হবে? শিডিউল, দেখো 12খানা শিডিউল আছে, আমরা কিন্তু করতে জানি। এখন আমরা দুখানা শিডিউলের সম্বন্ধে জেনে গেলাম। তো
তো ফার্স্ট শিডিউল আর ফোর্থ শিডিউলকে এমন করতে হবে। আগের দিন আমি বলেছিলাম ফার্স্ট শিডিউলে যে কি ছিল, ফার্স্ট শিডিউল আমি পুরো লিখলাম না, শিডিউল তোমরা লিখে নিও, অনুসূচি বলে বা শিডিউল বলে লিখে নিও। ফার্স্ট শিডিউলে কি ছিল, ইউনিয়ন মানে কি বলা হয়েছিল ফার্স্ট শিডিউলে? ফার্স্ট শিডিউলে বলা যে কতগুলো রাজ্য বা কতগুলো ইউটি আছে, আমাদের দেশে কতগুলো রাজ্য আছে এবং কতগুলো ইউটি আছে মানে ইউনিয়ন টেরিটরি আছে, সেটার নাম লিখতে হবে। এবার যদি বলো তোমরাই বলো, যদি কোনো আমরা ক্ষেত্রকে জিতে আনি তাহলে সেখানে কি হবে, একখানা রাজ্য বেড়ে গেল বা একটা ইউনিয়ন টেরিটরি বেড়ে গেল। তো ফার্স্ট শিডিউলে কি হবে, যখনই কিছু বাড়বে বা কমবে সেটাকে তো লিখে এডিট করতে হবে, দেখাতে হবে যে আমার একটা বেড়েছে অথবা আমার একটা কমেছে। তো শিডিউলের কাজই ওইটা না, লিখে এডিট করা। তো যখনই একটা কিছু বাড়বে বা কমবে, কোনো রাজ্য এলো বা কোনো রাজ্যকে কোনো রাজ্যকে ভাঙা হলো, ভেঙে দুখানা পার্টে ভাগ করা হলো, সেক্ষেত্রে বাড়লো, রাজ্যের সংখ্যা বাড়তেও পারে কমতেও পারে। যেই ঘটনাটাই ঘটছে না কেন শিডিউল 1 এ গিয়ে লিখে দিতে হবে, এডিট করতে হবে, ঠিক আছে? তো শিডিউল 1 কে এমন করতে হবে, ঠিক আছে, এডিট করে দিতে হবে। আর একটা কি আছে, শিডিউল 4, শিডিউল 4 কেও এডিট করতে হবে, ঠিক আছে? শিডিউল 1 কেও এডিট করতে হবে, শিডিউল 4 কেও এডিট করতে হবে। ধরো কোনো রাজ্যকে আর্টিকেল 4 অনুযায়ী কোনো রাজ্যকে, বিদেশি রাজ্যকে আমরা জয়লাভ করলাম, সাপোজ পাকিস্তানকে আমরা জয়লাভ করে নিলাম, ঠিক আছে? পাকিস্তানকে আমরা হারিয়ে দিয়ে পাকিস্তানকে জয়লাভ করে নিলাম। এবার পাকিস্তানের গোটা রাজ্যের একটা নাম দিলাম আমরা, হ্যাঁ, পাকিস্তান নাম দিলাম, একটা ভালো একটা নাম দিয়ে নিয়ে এলাম আমাদের ইন্ডিয়ার মধ্যে। পাকিস্তানের যে রাজ্যের লোকজন আছে, ওই রাজ্যে যে থেকে আমরা সংসদ বের করবো, তো ওই রাজ্য থেকে আমরা সংসদ বের করবো, পার্লামেন্টে তারা আসবে, তাই জন্য সংসদের সিটের নির্ধারণ করতে হবে নতুন করে সংসদের সিটের নির্ধারণ, অর্থাৎ ওই যে অর্জিত ক্ষেত্র মানে যে ক্ষেত্রটাকে আমরা জিতে এনেছি অথবা যে রাজ্যটাকে ভেঙে আমরা দুটো রাজ্য বানিয়েছি, সেই রাজ্য থেকে কতজন সংসদ থাকবে সেই ব্যাপারে ডিটেইলস তার নাম্বার 4 এ লিখতে হবে। অর্থাৎ নাম্বার 4 থেকে কি বোঝা যায়, কোন রাজ্যে কতগুলো সংসদ থাকবে, শিডিউল 4 থেকে কি বোঝা যায়, কোন রাজ্যে কতগুলো সংসদ থাকবে, সংসদের সংখ্যা কত সেই রাজ্যে, সেই জিনিসটি জানা যায়। সাপোজ কোন রাজ্যের সংসদের সংখ্যা ছিল 10টি, তো সেই রাজ্যটা যদি দুটো ভাগে ভাগ হয়ে যায়, আমি সংসদের সংখ্যা এখন চেঞ্জ করে 6টি আর 4টি করে দিলাম, যেটা 10 ছিল সেটা এখন চেঞ্জ হয়ে 6 হয়ে গেল। সেই রাজ্যের ক্ষেত্রে তার মানে আমাকে এখানে লিখে দিতে হবে পরিষ্কার, অমুক রাজ্য স্প্লিট হয়ে যাওয়ার ফলে এখানে সংসদের সংখ্যা কমিয়ে 10 থেকে 6 করা হলো, এবং অমুক রাজ্য তৈরি হওয়ার ফলে সেখানে নতুন সংসদের সংখ্যা 4 করে দেওয়া হলো। জাস্ট এইটুকুই এখানে আমার লিখতে হবে, এডিট করতে হবে, বোঝা গেল? তো শিডিউল 4 কি বলেছে, কোন রাজ্যে কতগুলো সংসদের সিট থাকবে সেই সম্বন্ধে শিডিউল 4 থেকে আমরা ধারণা পাই। তা যদি কোনো রাজ্য আমাদের দেশে জুড়ে যায় বা কোনো রাজ্য নতুন তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকেও আমাদের দেখাতে হবে সেই রাজ্যে কতগুলো সংসদ, ঠিক আছে, কতজন সংসদ, বোঝা গেল? আচ্ছা, এইবার কিছু ঘটনা ঘটেছিল সেগুলোকে আমাদের একটু জানতে হবে। সেটা হয়েছিল 1893 ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন টানা হয়েছিল। কার মধ্যে? ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে কি লাইন টানা হয়েছিল? ডুরান্ড লাইন, ঠিক আছে, ডুরান্ড লাইন টানা হয়, ঠিক আছে, ইন্ডিয়া আর আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন হয়। কিন্তু বর্তমানে এটা ইন্ডিয়া নেই, এটা পিওকে হয়ে গেছে বা পাকিস্তান হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমাদের জানতে হবে, 1935 কি হয়েছিল, বার্মা অর্থাৎ বর্তমানের মায়ানমার ভারত থেকে আলাদা হয়ে যায়। বার্মা তখন নাম ছিল কি, বার্মা, এখন হচ্ছে মায়ানমার। এ কি হয়ে যায়, ভারত থেকে আলাদা হয়ে যায় 1935 সালে। কোশ্চেন দেয়, মায়ানমার কত সালে ভারত থেকে আলাদা হয়েছিল? 1935 সালে মায়ানমার আলাদা হয়েছিল। আর 1947 সালে কি হয়েছিল, পাকিস্তান এবং ইন্ডিয়া আলাদা হয়, যেটি রেড ক্লিফ লাইন দিয়ে বোঝানো হয়। পাকিস্তান থেকে 1947 সালে কি হয়েছিল, ইন্ডিয়া এবং পাকিস্তান স্প্লিট হয়ে যায়, আলাদা হয়ে যায়, যেটি মাঝখান দিয়ে রেড ক্লিফ লাইন গেছে, ঠিক আছে। এছাড়া পরবর্তীতে ইন্ডিয়া এবং বাংলাদেশ, তখনও বাংলাদেশ আলাদা হয়ে গেছিল, বাট বাংলাদেশ নামকরণটা পরে হয়েছিল, ঠিক আছে। এই বাংলাদেশকে ইন্ডিয়াই স্বাধীন করেছিল, তাই জন্য পরবর্তীতে যাই হোক। এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে বর্ডার আছে সেটাকে জিরো লাইন বলা হয়ে থাকে, ঠিক আছে। ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে বর্ডারটা আছে সেটাকে জিরো লাইন বলা হয়ে থাকে, ঠিক আছে। 1947 দুটো কি হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান আলাদা হয়েছিল, পরবর্তীতে পাকিস্তানের কিছু অংশ বাংলাদেশ নামে নামান্তরিত হয়ে যায়, এবং তখন ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একখানা বর্ডার চলে আসে।
ওই বর্ডারটাকে পরবর্তীতে নাম চেঞ্জ করে জিরো লাইন দেওয়া হয়, ঠিক আছে। প্রথমে তো রেড ক্লিফ ছিল, পরে নাম চেঞ্জ করে জিরো লাইন বলা হয় এটাকে, ঠিক আছে। লিখে নেবে এটা, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে বর্ডার আছে তাকে কি বলা থাকে, জিরো লাইন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে দেখা যায় যখন ইন্ডিয়া স্বাধীনতা পাচ্ছিল, অর্থাৎ ইন্ডিয়া আজাদ হচ্ছিল, ইংরেজরা ইন্ডিয়াকে ছেড়ে চলে যাচ্ছিল, তো ইংরেজরা যে অঞ্চলগুলোতে শাসন করতো সেই অঞ্চলগুলোকে ইংরেজরা ছেড়ে দিয়েছিল। ইন্ডিয়ার যে অঞ্চলে ইংরেজদের শাসন ছিল সেই অঞ্চলগুলোকে ইংরেজরা ছেড়ে দিয়েছিল। কিন্তু কিছু জায়গায়, ইন্ডিয়ার কিছু জায়গায় কি ছিল, রাজাদের শাসন চলতো, রাজাদের, ঠিক আছে, প্রিন্স। তো যেহেতু রাজাদের শাসন চলতো বা প্রিন্সদের শাসন চলতো, তাই জন্য সেই স্টেটগুলোকে বলা হতো প্রিন্সলি স্টেট। প্রিন্সলি স্টেট অর্থাৎ ইন্ডিয়াকে যখন স্বাধীন করা হয়, এবার ইন্ডিয়ার রাজ্য গঠন শুরু হবে, ঠিক আছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইন্ডিয়ার রাজ্য গঠন শুরু হবে। প্রথমে তো ইন্ডিয়ার এরকম 28খানা রাজ্য এবং 8খানা ইউনিয়ন টেরিটরি ছিল না, ঠিক আছে। অনেক গল্প হয়েছে এর জন্য, ঠিক আছে। অনেকের মাহাত্ম্য আছে। সর্দার বল্লভভাই প্যাটেল তাদের মধ্যে অন্যতম, যে ইন্ডিয়ার রাজ্য তৈরি করতে সাহায্য করেছিল, ইন্ডিয়াকে গড়তে সাহায্য করেছিল। তো কি হয়েছিল গল্পটা, ইন্ডিয়াতে যখন ইংরেজরা ইন্ডিয়াকে স্বাধীন করে চলে যায়, তখন ইন্ডিয়া তো স্বাধীন হচ্ছিল এবং ইংরেজদের যে পজিশনগুলো ছিল, যে জায়গাগুলো ছিল, সেগুলো তো অলরেডি ইন্ডিয়ার মধ্যে চলে গেছে, সেগুলোকে ইংরেজরা ছেড়ে দেয়। এছাড়া যে প্রিন্সলি স্টেটগুলো ছিল, অর্থাৎ যেখানে রাজাদের, লোকাল রাজাদের শাসন চলছিল, তাদের মধ্যে অপশন দেওয়া হয়। তাদেরকে কি অপশন দেওয়া হয়, তাদের মধ্যে 3খানা অপশন দেওয়া হয়। বলা হয় তারা চাইলে ইন্ডিয়ার সাথে যোগদান করতে পারে, তারা চাইলে পাকিস্তানের সাথে যোগদান করতে পারে, এবং তারা যদি চায় তাহলে স্বতন্ত্র দেশও বানাতে পারে। 3টে অপশন প্রিন্সলি স্টেটের সামনে দেওয়া হয়। কি দেওয়া হয়, তারা চাইলে পাকিস্তানকে যোগদান করতে পারে, চাইলে ইন্ডিয়াকে যোগদান করতে পারে, এবং চাইলে স্বতন্ত্র দেশ বানাতে পারে, ঠিক আছে। তো 13খানা প্রিন্সলি স্টেট পাকিস্তানে যোগদান করে। কতগুলো? 13টা প্রিন্সলি স্টেট পাকিস্তানে যোগদান করে। প্রিন্সলি স্টেট কথা মানে কি, প্রিন্স মানে হচ্ছে রাজা রাজমহারাজের শাসন চলছে সেখানে, ঠিক আছে। আচ্ছা, 552খানা প্রিন্সলি স্টেট ইন্ডিয়াতে যোগদান করে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? 13খানা প্রিন্সলি স্টেট পাকিস্তানে যোগদান করে, 552খানা প্রিন্সলি স্টেট ইন্ডিয়াতে যোগদান করে, ঠিক আছে। এবং এই যে যোগদান হচ্ছে, যে মিলানোর যে টোটাল প্রসিডিওরটা, ইন্ডিয়াতে নিয়ে আসা বা এরা যোগদান করছে, কিভাবে ইন্ডিয়ার সাথে যোগদান করাবে, এই টোটাল প্রসিডিওরটা কাকে সামলাতে দেওয়া হয়েছিল? সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। কাকে সামলানোর জন্য দেওয়া হয়েছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। 3 জনের মেইন ভূমিকা দেখতে পাওয়া যায় এখানে, সর্দার বল্লভভাই প্যাটেল, ভিপি মেনন এবং লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। 3 জনের মেইন ভূমিকা দেখতে পাওয়া যায় ইন্ডিয়াকে গড়ার জন্য লাস্টের দিকে। বিশেষ করে সর্দার বল্লভভাই প্যাটেল এই প্রিন্সলি স্টেটগুলোকে ইন্ডিয়াতে ঢোকানো বা ইন্ডিয়ার এরিয়াকে বড় করার জন্য মেন যে লোকটি রেসপন্সিবল, যে মহাপুরুষটি রেসপন্সিবল, সেটি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। তো মোটামুটি এই যে 552খানা প্রিন্সলি স্টেট ছিল, এগুলোকে মিলিয়ে নেওয়া হয় ইউনিয়নের সাথে, অর্থাৎ ইউনিয়নের সাথে মিলিয়ে নেওয়া হয়, ঠিক আছে। কিন্তু 3খানা আলাদা কেস হয়ে গেছিল, 3টে ঘটনা ঘটেছিল, 3টে রাজ্যের আলাদা আলাদা কেস হচ্ছিল। একটা তার মধ্যে প্রথম হচ্ছে হায়দ্রাবাদ, ঠিক আছে। প্রথম ছিল তার মধ্যে হায়দ্রাবাদ। এখানে কি হলো, 3খানা রাজ্যের প্রবলেম চলছিল, ঠিক আছে। তার মধ্যে প্রথম হলো হায়দ্রাবাদ, ঠিক আছে। হায়দ্রাবাদে কি প্রবলেম শুরু হলো, হায়দ্রাবাদের যে রাজা, সে আলাদা দেশ বানানোর জন্য ছুটলো। সে বললো, না আমি না ইন্ডিয়াতে থাকবো না পাকিস্তানে যাব, আমি তৈরি করবো আলাদা দেশ, আমার শাসন চলবে সেখানে, ঠিক আছে, আমার কারেন্সি, আমার সব। এবার তোমরা বলো, হায়দ্রাবাদ ইন্ডিয়ার মাঝখানে একটা জায়গা, সেখানকে যদি ইন্ডিয়াকে ছেড়ে দেওয়া হয়, হায়দ্রাবাদকে ছেড়ে দেওয়া হয়, তাহলে তো ইন্ডিয়ার পক্ষে প্রবলেম হয়ে যাবে। ওইটুকু জায়গার জন্য ইন্ডিয়া না এয়ারবেস নিতে পারবে, না মানে প্লেন যাওয়ার জন্য তার এয়ারবেসের দরকার হয়ে থাকে, না ওই জায়গায় সমুদ্রকে ইউজ করতে পারে, আর অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। মাঝখানে একখানে যদি কোনো দেশ থাকে গোটা ইন্ডিয়ান তলার দিকে, শেষের দিকে, তাহলে সেখানে একটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তাই জন্য যেটা করা হয়েছিল, সর্দার বল্লভভাই প্যাটেল অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে ডাইরেক্টলি ইন্ডিয়াতে শামিল করে নেয়। কি? অপারেশন পোলোর মাধ্যমে ডাইরেক্টলি ইন্ডিয়াতে শামিল করে নেয় হায়দ্রাবাদকে, ঠিক আছে। হায়দ্রাবাদের রাজা কি চাইছিল? স্বাধীন দেশ বানাতে। তো সেইটা ইন্ডিয়ার পক্ষে প্রবলেম হচ্ছিল, কারণ ইন্ডিয়ার একটা মাঝামাঝি জায়গায় পড়ছিল হায়দ্রাবাদ, ইন্ডিয়ার কাছাকাছি। তো
এর জন্য প্রবলেম হয়ে যাচ্ছিল, ঠিক আছে, একে স্বাধীন দেশ করতে দেওয়া খুবই প্রবলেম হয়ে যেত। হ্যাঁ, ইন্ডিয়ার পক্ষে অনেক প্রবলেম হয়ে যেত। তো তাই জন্য অপারেশন পোলোর মাধ্যমে ডাইরেক্টলি হায়দ্রাবাদকে ঢুকিয়ে নেওয়া হয়। কোশ্চেন দেয় কোন স্টেটকে অ্যাবজর্ব করা হয়েছিল অপারেশন পোলোর মাধ্যমে, ঠিক আছে, তো হায়দ্রাবাদকে, ঠিক আছে। এর পরবর্তীতে দেখা যায় হায়দ্রাবাদের গল্প তোমরা বুঝে গেলে, এর পরবর্তীতে দেখা যায় জুনাগড়ের কেস। সেকেন্ড রাজ্য কি ছিল? প্রথম তো হায়দ্রাবাদ ছিল, এর পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট করে জুনাগড়। কে ক্রিয়েট করে? জুনাগড়। 2 নম্বর জায়গা হিসাবে কে প্রবলেম ক্রিয়েট করে? জুনাগড়, ঠিক আছে। জুনাগড়ের প্রবলেম কি ছিল? জুনাগড়ের প্রজা ছিল হিন্দু এবং রাজা ছিল মুসলিম। যেহেতু রাজা মুসলিম ছিল, ও চাইলে যে আমি পাকিস্তানে চলে যাবো, ঠিক আছে, একা চাইলে পাকিস্তান চলে যেতে পারবে। তো এখানে সর্দার বল্লভভাই প্যাটেল মাথা লাগালেন। তিনি বললেন যে চলো, ঠিক আছে, সবার কথাই থাকলো, এখানে রেফারেন্ডাম হবে, ঠিক আছে, অর্থাৎ জনমত সংগ্রহ করা হবে, ঠিক আছে। জনমত সংগ্রহ করে তোমরা ভোট দাও, কে যাবে ইন্ডিয়ায়, কে থাকবে ইন্ডিয়ায়, আর কে থাকবে পাকিস্তানে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, ঠিক আছে। রেফারেন্ডাম, না রাজার কথা শোনা হবে, না প্রজার কথা শোনা হবে, জনমত সংগ্রহ করা হবে। তো স্বাভাবিক, প্রজা যেহেতু হিন্দু ছিল, জনমত সংগ্রহ করা হলো এবং ইন্ডিয়ার পক্ষে ভোট বেশি পড়লো। তো এবার রাজাকে বলা হলো যে ভাই এবার তুমি চুপচাপ থাকো, আর বেশি কথা বলো না, চুপচাপ তোমার জুনাগড় ইন্ডিয়াতে চলে এলো, ঠিক আছে, এবার তুমি এখানে থাকো, ইন্ডিয়ার এখন তুমি বাসিন্দা। তো এবার জুনাগড়কে ইন্ডিয়ার মধ্যে অ্যাবজর্ব করা হলো। কিভাবে অ্যাবজর্ব করা হলো? রেফারেন্ডামের মাধ্যমে বা জনমত সংগ্রহ। রেফারেন্ডাম বা জনমত সংগ্রহ, জনমত সংগ্রহ করিয়ে জুনাগড়কে ইন্ডিয়ার মধ্যে ঢোকানো হলো। প্রথম হায়দ্রাবাদ, তারপরে জুনাগড়। এরপরে যেটা জায়গা সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর এর জনতা ছিল মুসলিম এবং রাজা ছিল হরি সিং হিন্দু, ঠিক আছে। কিন্তু রাজা হরি সিং ইন্ডিয়াতে আসতে চাইছিল না, না পাকিস্তানে যেতে চাইছিল, তিনি চাইছিল পৃথক দেশ তৈরি করা, ঠিক আছে। জম্মু কাশ্মীরকে নিয়ে একটা পৃথক দেশ তৈরি করা, খুব ভালো কথা। তো পৃথক দেশ তৈরি করার জন্য তিনি এগিয়ে গেছিলেন, তাকে তৈরি করতেও দেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তান কোথায় মানছিল? পাকিস্তান বারবার মিলিটেন্ট পাঠাচ্ছিল, জঙ্গি পাঠাচ্ছিল পাকিস্তান, এবং অ্যাটাক করছিল, ঠিক আছে। এবং এটার জন্য ভয় পেয়ে, কারণ তার উপর প্রাণনাশী হামলা হতে পারতো, প্রাণঘাতী হামলা হতে পারতো তার উপর। তার ফলে কি হলো, তিনি ভয় পেয়ে রাজা হরি সিং ভয় পেয়ে গেলেন এবং সেই ক্ষেত্রে নেহেরুকে চিঠি পাঠালেন, ঠিক আছে। নেহেরু এই ব্যাপারটা সর্দার বল্লভভাই প্যাটেলকে দেখার জন্য অনুরোধ করলেন, ঠিক আছে। এবং সর্দার বল্লভভাই প্যাটেল বললেন যে আপনি যদি ইন্ডিয়ার জন্য লিখে দেন, ইন্ডিয়ার জন্য জম্মু কাশ্মীরকে লিখে দেন, সেই ক্ষেত্রে ইন্ডিয়া আপনাকে বাঁচানোর জন্য সেনা পাঠাবে, ঠিক আছে। তো ইনস্ট্রুমেন্টাল অফ অ্যাকসেশন যে ঘটনাটা করা হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের দ্বারা, সেটাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল অফ অ্যাকসেশন, অর্থাৎ বিলিয়ন পত্র। ইনস্ট্রুমেন্টাল অফ অ্যাকসেশন, ঠিক আছে। ইনস্ট্রুমেন্টাল অফ অ্যাকসেশন যেটাকে বলে বিলিয়ন পত্র। কি বলা হয়? বিলয়ন পত্র, বিলয়ন পত্র, ঠিক আছে, যেটাকে বলা হয় বিলয়ন পত্র, ইনস্ট্রুমেন্টাল অফ অ্যাকসেশন বা বিলয়ন পত্র। তো সর্দার বল্লভভাই প্যাটেল বললেন যদি আপনি জম্মু কাশ্মীরকে ইন্ডিয়ার জন্য লিখে দেন যে হ্যাঁ জম্মু কাশ্মীর আজকে থেকে ইন্ডিয়ার হয়ে গেল, তবে গিয়েই আমরা আপনাকে বাঁচানোর জন্য, আপনার জম্মু কাশ্মীরকে রক্ষা করার জন্য আমরা ইন্ডিয়া সেনা পাঠাবে এবং তবে গিয়ে আপনি বাঁচতে পারবেন। তো তার জন্য রাজা হরি সিং ইনস্ট্রুমেন্টাল অফ অ্যাকসেশনে সাইন করে দিল এবং জম্মু কাশ্মীর ইন্ডিয়াতে চলে এলো। সাথে সাথে সর্দার প্যাটেল সেনা পাঠালো এবং পাকিস্তানের মিলিটেন্টদের সেখান থেকে সরিয়ে দিল। তো আজকে আমরা এইটুকুই দেখলাম, দেখবো। এর পরবর্তীতে আমরা জানবো রাজ্য কি করে গঠন হলো, ঠিক আছে। রাজ্য কি করে গঠন হলো, কি কি ভিত্তিতে গঠন হলো, ভাষার ভিত্তিতে গঠন হলো না কি কি ভিত্তিতে গঠন হলো, কি কি কমিটি তৈরি হলো তার জন্য। এখনো আর্টিকেল 4 চলছে, ঠিক আছে, আর্টিকেল 4 চলছে, অনেকটা বড় আছে আর্টিকেল 4। তো এই অবধি তোমরা ভালো করে নাও, এখান থেকে অনেক কোশ্চেন আছে। পরবর্তী যে পার্টটা পড়াবো সেখান থেকেও অনেক কোশ্চেন আসবে, ঠিক আছে। তো এগুলোকে একটু ধীরে ধীরে পড়াতে হবে। তোমরা দেখতে থাকো ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি কোনো রকম তোমরা প্রবলেম ফেস করো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো।
দেখতে থাকো ভিডিওটি। ধন্যবাদ।